উইথ মাহিয়া মাহিয়া আপু। মাহিয়া আপুর একটা নাচ ভাইরাল হয়েছিল। সে চেয়ারে বসে নাচ করেছিল। ওটা আমার কোরিওগ্রাফিতে মানে আমার ডিরেকশনে ছিল। তো অনেকে আসলে ওই ভিডিওটা আমরা দুজন বানিয়েছিলাম। আমি আপুকে ডিরেকশন দিয়ে আপু করেছে। অ্যান্ড আপুর ডিরেকশনের পর ওটা আমিও কভার করেছিলাম। তো অনেকে যখন আমি আপলোড করি তখন বলে যে আসলে ভিডিওটা নাকি আমি মাহিয়া আপুকে দেখে কপি করেছি। অ্যাকচুয়ালি বেসিক্যালি আমরা একই দিনে দুজন ভিডিওটা করেছিলাম এবং ডিরেকশনটা আমার ছিল, তো ভেবেছিলাম যে আমিও একটা ভিডিও মেক করে রাখি। আস্তে আস্তে আমার যেহেতু মিডিয়ার সার্কেলের মানুষজন অনেক পরিচিত, তো আহ, আমি বারিশ আপুকে অনেক ধন্যবাদ দিব যে আমার ব্র্যান্ডটিকে অনেক সুন্দর করে প্রমোট করেছে সবসময়। ব্র্যান্ড প্রমোটারদের মধ্যে খুব ভালোভাবে ওনার সাপোর্টও আজকে আছে জেবার ভাই আরোহীর জন্য। পাশাপাশি বাংলাদেশের সুনামধন্য নায়িকারা পরিমণি আপু, মাহিয়া মাহি আপু, পূজা চেরি আপু, বুবলি আপু, এরা সবাই কিন্তু কন্টিনিউয়াস ওনাদের প্রোফাইল যদি আপনারা দেখে থাকেন তাহলে ওদের জুয়েলারির যে চয়েস বা জুয়েলারি যে অপশনটা সেখানে জেবার বাই আরোহী থাকে। তো আমি এত অল্প সময়ে যে এত মানে প্রিয় হয়ে উঠবে আমার এই উদ্যোক্তার ব্যাপারটা বা আমার এই ছোট উদ্যোগ থেকে যে আমার এটা ব্র্যান্ডে পরিণত হওয়ার একটা পথে এগোচ্ছে, এটা আমি আসলে বুঝতে পারিনি। তবে আমি এই কারণেই আসলে উদ্যোক্তা হয়েছি। আমি আসলে এখন যেগুলো করছি, আমি গভর্নমেন্ট প্রজেক্ট অনেক কাজ করি। যেমন লাস্ট আমাদের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী আওয়ামী লীগের যে মানে সভাটা হয়েছে, সেখানেও যে নাচের পরিবেশনা ছিল আমার কোরিওগ্রাফিতে। আমি বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাথে একজন নৃত্য পরিচালক হিসেবে কাজ করি। আর তাছাড়াও আমার সামনে অনেকগুলো প্রজেক্ট আছে। যেমন আমি কিছুদিন আগে আমার একটা সোশ্যাল মিডিয়া প্রজেক্ট, আমার ভবিষ্যতে এটা নিয়ে কাজ করার খুব ইচ্ছা আছে। মানে এটাকে এমন পর্যায়ে নিয়ে যেতে চাই যেখান থেকে শুধু আমার না, আমি আরো কয়েকজনকে যেন সাহায্য করতে পারি এবং সেখান থেকে আমার মতো, যেমন আমি লাইফে অনেক স্ট্রাগল করেছি বা আমাদের মতো মানুষ যারা ছেলে থেকে মেয়ে ট্রান্সফর্ম হয়েছে বা যারা তৃতীয় লিঙ্গর বা আমরা কি বলবো যে আমরা হিজড়া কমিউনিটির মানুষজনকে বলে থাকি। তো আসলে আমরা ওদেরকে নিয়ে যেটা বলি যে সবসময় যে তারা কেন কাজ করছে না, আসলে তাদেরকে কেউ কাজ দিচ্ছে না বা কোনো কাজের জায়গায় দিলেও সেখানে তাদেরকে সম্মান করা হচ্ছে না। এখনো অনেকেই এডুকেটেড, অনেকেই সেই জায়গাটা অর্জন করার চেষ্টা করতেছে। তো আমি চাইবো যে তাদের জন্য যদি আমার মাধ্যমে কোনো একটা স্পেস তৈরি হয় যেখানে এসে তারা কাজ করবে, যেখানে এসে তারা নিজের মতন করে থাকবে এবং যেখানে এসে তারা তাদের সম্মানের সহিত তারা উপার্জন করবে, ওইরকম একটা স্পেস আমি তৈরি করতে পারি। তো আমি চাইবো আসলে তাদের জন্যও কাজ করতে। তাদের নিয়ে কোনো কাজ শুরু করেছেন কিনা আমাদের যে তাদের নিয়ে আমার একটা প্রজেক্ট শুরু করার কথা চলছে, যেহেতু আমি নাচ করি আর ওনারা অনেকেই নাচের প্রতি তাদের অনেক বেশি ইন্টারেস্ট, কিন্তু আসলে তারা প্রপার নাচটা জানে না, নিজের মতো করে দেখে শুনে তারা নাচ করে। তো ওদেরকে একটা প্রপার ট্রেনিং দিয়ে তাদেরকে কিভাবে নৃত্যতে একটা শুদ্ধ ধারার নৃত্যের মধ্যে আনা যায় এবং নৃত্য শিল্পী করে তোলা যায় তাদেরকে, সেটার জন্য আমি একটা প্রচেষ্টা চালাচ্ছি। আমি জানি না কতটুকু পারবো, তবে আমি শুরু করবো খুব soon। একটা বিষয় যদি বলি যে বিশেষ করে ওরা প্রোডাক্টগুলো বাংলাদেশ সেলিব্রিটি ইউজ করতেছে, দুই জায়গা থেকে বলতে আচ্ছা, আমি মনে হয় বলছি একবার, আরেকবার বলছি। বাংলাদেশের যারা সেলিব্রিটি আপুরা আছেন, মানে আমাদের নায়িকা আপুরা, যেমন আমি কি বলবো, বড় পর্দার পরি আপু, মাহিয়া মাহি আপু, বুবলি আপু, পূজা চেরি আপু, আমি মানে যে কয়েকটা নাম আমার মনে পড়ছে এখন আমি তাদের কথা বলছি। তাছাড়া ছোট পর্দা যেমন তানজিন তিশা আপু। তো এরকম আসলে অনেক সেলিব্রিটিসদের সাথে আমার কাজ হয়। ব্র্যান্ড প্রমোটার বারিশা আপু, ওনারা সে খুব সুন্দর করে আমার জুয়েলারিটাকে প্রমোট করেছে এবং আমার জুয়েলের সাথে এসছে। তারা সবাই খুব পছন্দ করে। তার আমার মনে হয় যে একটা সময়ের সাথে সাথে আমাদের চয়েসের মানে পরিবর্তন হয় বা আমরা একই রকম কাপড় পরি না, একই রকম গয়না পরি না। তো ওই পরিবর্তনটা বুঝে তাদেরকে যে জিনিসটা দেওয়ার প্রয়োজন হয়, আমি সেটা দেবার চেষ্টা করি যেন তাদের নিজেদেরকে দেখতে আরো কনফিডেন্ট লাগে। একটু যদি বলি আসলে যে ট্রান্সজেন্ডারের বিষয়ে ঝামেলা কোয়ালিটি হচ্ছে প্রবলেম কিছু ট্রান্সজেন্ডার বলতে এটা নিয়ে তো আসলে আপনাদের সাথে নতুন করে বলার কিছু নেই। ওয়ার্ডটাই মানুষের কাছে এখন অনেক রকম মানে ওয়ার্ডটা নেওয়া মানেই পাপ, এই ধরনের কথা হয়ে গেছে। তো আসলে এটা আসলে আমি একটা জিনিস বলবো, বেসিক্যালি যদি আমি এক্সপ্লেন করতে যাই তাহলে আমি আসলে কিভাবে এক্সপ্লেন করব এটা বোঝানো খুব ডিফিকাল্ট। আমি একটা জিনিস বলতে চাই, যেমন ধরেন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, আপনি একজন পুরুষ ভাইয়া, তো আপনি কি কখনো আহ
মানে নিজেকে ফিল করতে পারবেন যে আচ্ছা আমার একটু ফেমাস হওয়ার জন্য আমি সারাক্ষণ ছেলে সেজে থেকে মেয়ে সেজে থাকবো, আমি সারাক্ষণ শাড়ি চুড়ি পরে থাকবো, আমি সারাক্ষণ এটা করবো, আপনি কিন্তু পারবেন না। মানুষ আমরা ক্যামেরায় অভিনয় কিছুক্ষণের জন্যই করতে পারি, আমরা কিন্তু সারাক্ষণের জন্য করতে পারি না। তো যারা এরকম ট্রান্সফরমেশন এসেছে তারা একদম, আপনারা যদি তাদেরকে খুব কাছে থেকে জানেন, তা আপনারা যদি খুব কাছে থেকে জানেন বা খুব কাছে গিয়ে তাদেরকে বসে জানার চেষ্টা করেন, আগেই আঙ্গুল না তুলে, তাহলে কিন্তু আপনারা দেখবেন তারা ছোটবেলা থেকে, এবং শুধু তার কথা না, আপনি দেখবেন সে যখন মানে আমাদের যেটা হয় জেন্ডার সেন্স বা সেক্স আমরা যেটা বলি, তো এই জিনিসটা তো আমাদের আসতে হয়, এটা জানার আগেই আমরা কিন্তু ফিল করি বা অনুধাবন করি যে আসলে তার মধ্যে তাকে দেখে আমরা, যেমন আমি বললে একটা কথা আমার মনে পড়লো হঠাৎ করে, আমি কখনোই আসলে কারোর জন্য সমাজের জন্য মানে ইয়ে ছিলাম না, না, সমাজের জন্য কখনোই আমি সঠিক ছিলাম না। আমি যখন একদম ছোট ছিলাম, যখন আমি এইসব জেন্ডারই বুঝি না, ছেলে মেয়েদের আলাদা চলা উচিত বা সেক্সটা আলাদা জিনিস হয়, তখন আমি যখন চলাফেরা করতাম আমার মেয়ে ফ্রেন্ডদের সাথে আমি কমফোর্টেবল ফিল করতাম, তখন আমাকে বলা হতো হাফ লেডিস, হাফ লেডিস। তখন আমি হাফ লেডিস মানেটাও বুঝি না। তো আমি যখন এটা নিয়ে আমার খুব বিরক্ত লাগতো, এবার আমি বাসা থেকে বেরোতে চাইতাম না, কারণ আমি বেরোলে হয়তো বা কেউ আমাকে এটা বলবে। তো এইটুকু বুঝতাম যে ওরা বলে হাসতেছে মানে এটা আমার জন্য ভালো না। তো আমি যখন মাকে জিজ্ঞেস করতাম, মা কিছু বলতো না, বলতো এমনি তোমাকে খ্যাপায়, বড় ভাইয়েরা না। তো আমি পরে যখন জানতে পারলাম তখন আমার খুব অপমানিত বোধ হলো। তারপর যখন আমি নাচের জগতে আসলাম, মানে যে জগতে আমার কমফোর্টনেস কাজ করে, তখন বলা শুরু হলো যে আমি নাকি নাচের জন্য ছেলে থেকে মেয়েলি হতে যাচ্ছি বা মেয়েলি হয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি কিন্তু আমি ছোটবেলা থেকে ছিলাম। তারপর আমি যেটা করলাম যে আমার মেয়ে সাজতে ভালো লাগতো দেখে আমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছেলে থেকে মেয়ে ট্রান্সফরমেশন ভিডিও আপলোড করতে শুরু করলাম, ওটা ভাইরাল হলো। তখন বলে কি যে এর থেকে তুমি হিজড়া হয়ে যাও, এর থেকে তুমি ট্রান্স হয়ে যাও। তখন আরেক ধরনের বুলিং এর শিকার হলাম, মানে তখনও আমি সঠিক ছিলাম না। তারপর যখন আমি ডিসাইড করলাম যে অ্যাকচুয়ালি আমি যা, আমি সেই হিসাবেই বাঁচবো এবং আমি সেই রকম করেই চলবো, তখনও আমি সমাজের জন্য সঠিক হলাম না। তখন বললো যে আসলে কেন হলাম, বা আরো অনেক ধরনের কথা, মানে আহ মানুষ, সমাজের মানুষ যে কোন পর্যায়ে চলে গেছে আমি জানি না, মানে ওনারা যে কমেন্ট করে, তো কমেন্ট বক্সে দেখা যায় এখানে আমার চলার পথে কিন্তু আমার বাবা মার কোনো দোষ নাই। তারা প্রত্যেকটা বাবা মা চায় তাদেরকে সন্তানকে মানে সঠিকভাবে লালন পালন করতে, এবং আমার বাবা মাও চেয়েছে। এখন আমি যেভাবে সৃষ্টি হয়েছে এটা একদমই ওপর আল্লাহর হাতে ছিল, এটা আমার বাবা মার হাতেও ছিল না এবং আমার হাতেও ছিল না। এই কারণে তো তারা, আমি যদি খারাপ মানুষ হয়, তারা যদি ভালো মানুষ হয়ে থাকে, তারা কখনোই পারে না সোশ্যাল মিডিয়াতে আমাকে অপমান করতে, আবার বাবা মাকে নিয়ে অপমান করতে আর কি। আমার সব থেকে খারাপ লাগে আমি অনেক স্ট্রংলি হ্যান্ডেল করছি, বাট আমার মতো অনেক মানুষরা এইসব বুলিং এর শিকার হয়ে কিন্তু সুইসাইড করে। বা আমি 1-1.5 মাস আগেও একজনের সুইসাইডের একটা গল্প শুনেছি, আমার নামটা মনে পড়ছে না ওনার। তো উনি বাংলাদেশে ছাদ থেকে ঝাঁপ দিয়েছিলেন, আমার নামটা মনে পড়ছে না। খুব মানে আমার পরিচিতই ছিলেন। তো ও মানে আমাদের ছোট ছিল আর কি। তো ও এরকম সোশ্যাল মিডিয়ার বুলিং না নিতে পেরে একা থাকতো। তার ট্রানজিশনের সময় যে একটা হরমোনাল চেঞ্জেস আসে আমরা হরমোন ট্রিটমেন্টের মাধ্যমে, তখন মানুষ আরো অনেক বেশি ক্রেঙ্কি হয়ে যায়, মুড সুইং হয়, একাকিত্ব ফিল করে। তো সেখান থেকে কিন্তু সে নিজেকে ধরে রাখতে পারে না, সবাই এত স্ট্রং হয় না। তো আমি কি বলবো যে এই জার্নিটা আসলে যার মধ্যে দিয়ে যায় একমাত্র সেই বলতে পারবে যে এই জার্নিটা দিয়ে যাওয়ার সাথে সাথে বেঁচে থাকাটা কতটা ডিফিকাল্ট। আচ্ছা, একটু কষ্ট দিতে গেলেন তার জন্য আগের বিষয়টা বলি, তখন আপনি সমাজ জন্য সঠিক ছিলেন না, পরে কিন্তু সঠিক হচ্ছেন না, তাহলে বিষয়টা দুই দিক থেকে দুই রকমই তো। সব দিক থেকেই যেদিকেই যাচ্ছি সেই দিকেই ভিন্নতা পাচ্ছি। তবে এখন দেশে এই বিশেষ করে বাংলাদেশে বিশেষ করে এই জিনিসটা খাতা হবে সেই জায়গা থেকে এখন কি মনে হয় না, একবার মনে হয় না যে আসলে ভুল করছি ভাই? না, আমার এখন একদমই মনে হয় না, কজ আমার এখন মনে হয় আমি খুব স্বাভাবিক জীবনযাপন করছি। যখন আমি এর আগের জীবনগুলো ছিল সেগুলো খুব অস্বাভাবিক ছিল, এবং আমি সাইকোলজিক্যালি নিজেকে মেনে নিতে পারতাম না, কজ আমি যে কাপড়টা পরতাম সেটা আমার কাছে মনে হতো যে হয় না আমাদেরকে জোর করে চাপিয়ে দাও। আর এখন আমি যেভাবে কাপড় পরি, যেভাবে চলি, যেভাবে ফিরি, আমার কাছে মনে হয় দিস ইজ মি। এখন সমাজের কাছে কি মনে হয়, এবং সমাজের অনেক মানুষ একসেপ্ট করেছে এবং অনেক মানুষ ভালোবেসেছে এবং ভালোবাসে বলেই কিন্তু আমি এখনো কাজ করে, মানে করে যাচ্ছি এবং কাজ করছি। তো আমার কাছে মনে হয় যে মানুষের যোগ্যতা, মানুষের ব্যবহার, মানুষের শিক্ষা, মানুষের পরিচয় হওয়া উচিত, তার জেন্ডারটা না। আচ্ছা, আপনার ট্রিটমেন্টটা কি বাংলাদেশে নাকি বাংলাদেশে? এটা স্কিপ করতে চাই। একটা প্রশ্ন।
আপনাদের যে অন্য বিশেষ করে বাংলাদেশে ট্রান্সজেন্ডারের বিষয়টা খুবই অল্প সময় আসছে, এমন বলতে গেলে দ্বিতীয় বাংলাদেশ ট্রান্সজেন্ডার ভারতের এটা অহরহ সে জায়গা থেকে আরো না, অনুপ্রেরণা এটা আমাদের কোনো অনুপ্রেরণা বা কোনো কিছু না। এটা হলো আমাদের জানার। এখন ইন্টারনেটের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি যেটা আমরা আগে জানতাম না। তো আমরা এখন অনেক সূক্ষ্ম ব্যাপার সম্পর্কে জেনে যাচ্ছি যেটা আমরা কখনোই জানতাম না। আমাদের দেশে যেটা বলা হয় হিজড়া, তো আসলে হিজড়া কি শুধুমাত্র বাংলাদেশ আর ইন্ডিয়াতেই জন্ম নেয়, আর কোনো দেশে জন্ম নেয় না? আমি কিন্তু অন্য কোনো দেশে শুনি নাই হিজড়া বলে কিছু আছে। দেয়ার ইজ এ ট্রান্স ওম্যান। হ্যাঁ, তো এই ট্রান্সফরমেশনটা শুধুমাত্র অন্যান্য দেশে, আর শুধু বাংলাদেশ আর ইন্ডিয়াতে শুধু আমরা শুনে থাকি যে হিজড়া বলে একটা শব্দ আছে, এর বাইরে কিন্তু আসলে না। আসলে কিন্তু এটা না, সবসময়ই মানুষের একটা ফিজিক্যালিটি বা এই ডিফারেন্সেস থাকে, সেখান থেকে তারা চিকিৎসার মাধ্যমে সুস্থতা নেয়। আমরা অনেকেই অনেক রকম ধরেন অসুস্থতা ফিল করি, যেমন ক্যান্সার আর অনেক কিছু, কিন্তু আমরা তখন কিন্তু মেনে নিই না যে আমরা মরে যাব, আমরা তখন চিকিৎসা নিই। তেমন এই মানুষগুলো চিকিৎসা নিয়ে ট্রান্স ওমেন বা ট্রান্স ম্যান হয়। তাহলে এখন আরেকটা প্রশ্ন আছে যে সবারই একটা ফ্যামিলি বা সংসারের ইচ্ছা হয়, বা এরকম হয়েছে কিনা বা কারোর সাথে আমার সংসার বা যদি বলি প্রেম ভালোবাসা, সেটা ইচ্ছা, যেহেতু আমি এই ওরিয়েন্টেশন অফকোর্স আমার হয়, বাট আমার ইচ্ছেটাকে আমি আসলে থাকে না, মানুষের সব ইচ্ছে তো জীবনে পূরণ করা যায় না। আমি আমার একটা ইচ্ছেকে পূরণ করতে গিয়ে এত লাইফে সাফার করছি বা করে যাচ্ছি, তো আমি সেটাকে এস্টাবলিশ করার জন্য ওই জায়গাগুলোকে আর ফোকাস করছি না। আমি ভাবছি যে আমি একটা নিয়েই হ্যাপি থাকি, বাকিগুলো না দেখি। এখন পর্যন্ত কেউ প্রপোজ করেছে কিনা? প্রপোজ পাই আমি, দেখতে তো খারাপ না। একসেপ্ট করেছে? না, একসেপ্ট করা মানে মিউচুয়ালি হয় নাই, কিন্তু আম, ভালো বন্ধু আছে। আপনি কি কাউকে কখনো পছন্দ করেছেন বা করার অনেকবার প্রেমে পড়ছি, কিন্তু করাচি যায় নাই। এই মুহূর্তে যদি পার্টনার আছে কিনা ওইটা আসলে বলি। না, আমার কোনো পার্টনার নেই। আমি একেবারেই ফুললি সিঙ্গেল, কিন্তু প্রপোজ পাই, এটা মিথ্যা কথা বলবো না। কিন্তু একসেপ্ট করার বা ওই আসলে লাইফের এত ঝঞ্ঝাট মেনে ফেলে আবার অন্য কিছুর মধ্যে ঢোকার ইচ্ছাটা নেই। ভবিষ্যতে কাউকে জীবন সঙ্গী হিসেবে পেতে চান কিনা বা ইচ্ছা? যদি আসলে কপালে কিছু লেখা থাকলে, এটা মানে আমি জানি না, যদি ফরচুনেট ওয়েতে ভালোভাবে সবকিছু হয়, তাহলে সবাই তো সুখী হতে চায়, আমিও চাই। আচ্ছা, একটা কথা শেষ করতে আপনি যে প্রতিদানটা পাচ্ছেন এটা কি আসলে যদি বলি কোন সাইড থেকে পাচ্ছেন? আমাকে দেখতে যেরকম লাগে, নিশ্চয়ই তার অপোজিট সাইড থেকেই পাচ্ছি। না, ট্রানজেন্ডার থেকে আসে নাকি? না, এটা কখনো ট্রান্সজেন্ডার থেকে আসে না। ট্রান্সজেন্ডার একটা মেল বা একটা ফিমেল থাকে, তো আমি ট্রান্সজেন্ডার ফিমেল, তো সেই ক্ষেত্রে আমার অপোজিট সাইড থেকেই আসবে। Thank you. একটু নাম বলে শেষ করবেন, পুরো নামটা বলে আপনি পেজের আইডিটা। আচ্ছা আচ্ছা। আমি আরোহী ইসলাম অনু। আমার জুয়েলারি ব্র্যান্ডের নাম হলো জেবার বাই আরোহী, ZEVER স্পেস BY স্পেস AROHYE। ধন্যবাদ। আমি তো অনেক ধাপে ধাপে আজকে উদ্যোক্তার জায়গাতে এসেছি। বেসিক্যালি সবাই হয়তো বা জানে যে আমি নাচ নিয়ে কাজ করতাম, পরিচালক এবং নৃত্যশিল্পী হিসেবে কাজ করে অভ্যস্ত। তারপরে আমি পাশাপাশি যখন সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিওস মেক করতে শুরু করি, সেখান থেকে আমি ইনফ্লুয়েন্সার হিসেবে বা সোশ্যাল মিডিয়া ভাইরাল মডেল হিসেবে অনেক ব্রাইডাল শুটে কাজ করেছি এবং এখনো করছি। তার পাশাপাশি আমার কাছে যখন মনে হলো যে আসলে আমি যে জায়গাটা কাজ করছি, যে প্ল্যাটফর্মে লাইক মিডিয়া বা নাচ, সেই জায়গাটায় কোথাও একটা ইনসিকিউরিটি কাজ করে, যেহেতু আমি কোথাও চাকরিভুক্ত কাজ করি না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে অনেক সময় গিয়ে আমার মনে হয় যে আমার কাজ কমে গেলে, বা আমি যখন কোয়ালিটি কাজ বেশি ফোকাস করলাম যে আমি আসলে কোয়ালিটি ফুল কাজ করব, তখন আমার কাজ আরো কমে গেছে। তো তখন আমার একটা ইনসিকিউরিটি যেটা ফিল হচ্ছিল যে ফিনান্সিয়াল সাপোর্টটা তাহলে আমি কিভাবে দিব, যেহেতু আমি ফ্যামিলি ছাড়া একাই নিজের পথটাকে বেছে নিয়ে নিজের মতো করে চলছি। তো তখন আমার মাথায় এলো যে আসলে আমি একটা উদ্যোক্তা হিসেবে কোনো কাজ যদি শুরু করি, আর সেক্ষেত্রে আমার অনেক পছন্দের একটা জিনিস বা আমার হ্যাপিনেস হলো জুয়েলারি। তো তখন আমি ভাবি যে আসলে আমি জুয়েলারিটাকে নিয়ে শুরু করতে পারি, যেহেতু আমি নিজে জুয়েলারিটাকে অনেক বুঝি, মানে আসলে কোন আউটফিটের সাথে কিরকম পরা উচিত বা কিরকম পরলে সুন্দর লাগবে। তো এই জায়গা থেকে জাস্ট শুরু করা, পরবর্তীতে যেটা হলো